জানে না। এবার কি হবে? আমার খুব বড় ভুল হয়ে গেছে। এদিকে এসো, এদিকে এসো। সব সব ঠিক আছে তো? তোমায় এভাবে কেউ দেখেনি তো? কেউ সন্দেহ করেনি তো? হ্যাঁ, সন্দেহ? বলো। কেমন সন্দেহ? কি অঞ্জলি, তুমি কাঁদছো কেন? আর তোমার চোখগুলো এরকম বসে গেছে কেন? তুমি তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে? তুমি আমায় জিজ্ঞাসা করছো কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? আমি কি করে জানবো কি হয়েছে? আমি তো এইমাত্র বাড়ি এলাম। রঞ্জন, তুমি পাগল হয়ে গেছো নাকি আমায় পাগল বানাচ্ছো? এত বড় ঘটনা ঘটে গেল আমাদের সাথে, আর তুমি এমন বিহেভ করছো যে যেন কিছু হয়নি। কি কি খেলা খেলছো তুমি? কি খেলা আরে আমি খেলছো কোনো তুমি? খেলা খেলছি না। কি তখন থেকে বলে চলেছো তুমি? রঞ্জন, কিছু ঘন্টা আগে তুমি তুমি খুন করেছো। কি? ওই লাশটা টুকরো করে ওই টুকরোগুলোকে পুকুরে ফেলে দিয়েছো, আর তুমি এমন বিহেভ করছো যেন কিছু হয়নি। মনে করো তুমি কেন এমন বিহেভ করছো? অঞ্জলি, তোমার কি হয়েছে? কিছু নেশা টেশা করেছো নাকি তুমি? হ্যাঁ, পাগলের মতো কথা বলছো। আরে কি খুন, কি মার্ডার, কি কি এক মিনিট, এসব? এক হোয়াট মিনিট। ইজ রং উইথ ইউ? এক মিনিট, তোমার জামায় রক্ত, তোমার জামায় তো রক্ত, আর 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 মাথায়, তোমার মাথায় তো চোট লেগেছিল। আর এইসব তুমি জামা কোথায় চেঞ্জ করলে? কোথায় গেল এই সব কিছু? কত রক্ত পাগল হয়ে লেগেছিল। গেছো তুমি? আজ সকালে এই জামাটা পরেই তো গিয়েছিলাম অফিসে। এখন টায়ার্ড হয়ে এত রাতে অফিস থেকে বাড়ি এসেছি, টেনশনে রয়েছে, তুমি উল্টোপাল্টা বলে যাচ্ছ, ইরিটেট করছো আমাকে। আর এইসব কি গল্প তৈরি করছো খুন টুনের? হ্যাঁ, রঞ্জন, রঞ্জন, ভালো করে মনে করো। হ্যাঁ, তুমি আমায় কল করেছিলে, আর তুমি খুব ঘাবড়েছিলে। রঞ্জন, তুমি 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 কাঁদছো কেন? সব ঠিক আছে তো? তখনই তুমি নিচে আসতে বলে, আর সাথে টুল বক্স আর পরিষ্কার করার কাপড়ও নিয়ে যেতে বলেছিলে। অঞ্জলি। রঞ্জন, এটা কি করে হলো? এত রক্ত, এই চোট, আর তুমি এই সব জিনিস কেন আমাকে আনতে বললে? অফিস থেকে গাড়ি করে বাড়ি আসছিলাম, তো রাস্তায় একটা মেয়ে আমার থেকে লিফট চাইলো। আমি ওর সাহায্য করতে গেলাম, তো আমার ওপর হামলা করে দিল, আমার উপর। আর আর আমি নিজেকে বাঁচানোর জন্য আমি ওর খুন করে দিয়েছি। অঞ্জলি, আমাদের এই লাশটাকে কোথাও একটা লুকাতেই হবে। ওই লাশটা আমরা শহরের বাইরে একটা পুকুরের কাছে নিয়ে গেলাম। আর সেখানে তুমি বলার পর আমরা লাশটাকে টুকরো টুকরো করেছিলাম, সেগুলো প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে আর আর ওই পুকুরে ফেলে দিলাম। আর তারপরে তুমি আমায় বাড়িতে ড্রপ করে দিলে, আর তুমি বলেছিলে যে তুমি একটু পরেই বাড়ি চলে আসবে। তুমি আমায় এটা বলতে চাইছো যে যাকে আমি চিনতামই না আমি তার খুন করে দিয়েছি? হয় তুমি স্বপ্ন দেখছো, নয়তো তোমার মাথায় কিছু একটা চলছে, সেটা আমি জানি না। আর যদি তোমার কথা একটু সত্যতা থাকে, ক্যান ইউ প্রুভ ইট? আই উইল। এই দেখো, আর এই দেখো। এবার বলো, প্রুফ চেয়েছিলে না তুমি? এই দেখো প্রুফ। এবার বলো, এই জামাগুলোতে রক্ত কোথা থেকে এলো? এমনটা নয় তো যে এগুলো তুমিই করেছো আর তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। তোমরা সবাই মিলে আমার সাথে ইয়ার্কি মারছো না তো? ওখানে অফিসেও আমার কলিগেরা 1 মাস ধরে উল্টো পাল্টা বলেই চলেছে যে আমি তোকে ওখানে দেখেছি, আমি তোকে এখানে দেখেছি। আর আমি বলে বলে হাঁপিয়ে যাচ্ছি যে আমি ওখানে ছিলামই না। কিন্তু এখন যেটা তুমি করছো না, এটা কিন্তু ভুল করছো। এইসব একটা ইন্টেলিজেন্স চক্রান্ত, যেটা তুমি প্ল্যান করেছো। তুমি খুন করেছো অঞ্জলি, আর তুমি এটাতে আমাকে ফাঁসাতে চাও। আমি যাচ্ছি পুলিশের কাছে, সিআইডি কে ডাকবো। ছাড়ো। কেন এমন করছো? রঞ্জন, রঞ্জন, তুমি খুন করেছো, তুমি সিআইডি কে কেন ডাকছো? তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি আপনার স্বামী মানে এনার সাথে মিলে একটা মেয়ের লাশ এই শহরের বাইরে মানে একটা লেকে ফেলেছেন? হ্যাঁ স্যার, আমি এটাই বলছি। আর এই সব কিছু আমি ওর বলাতেই করেছি। কিন্তু আপনার স্বামী তো বলছেন ইনি কিছু জানেনই না।
ইনফ্যাক্ট উনি আমাদের এখানে ডেকেছেন। স্যার এই মহিলা সব উল্টোপাল্টা বলছে, আমাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে আর এও তাতে জড়িত। উল্টোপাল্টা আমি নয়, উল্টোপাল্টা এ বলছে। প্রথমে নিজের দোষ ঢাকার জন্য আমাকে দিয়ে এই সব কিছু করিয়েছে, আর এখন নিজেই না বলছে। স্যার আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি বলেছিলাম না যে আমার হ্যাঁ ওই একই রকম দেখতে লোকের কথা, যে আপনার বন্ধু অ্যালেক্সরা আপনার মতো দেখতে লোকের সঙ্গে দেখা করছে। কিন্তু এটা মনে হচ্ছে না যে আপনার এই গল্পটা সত্যি কম আর কাল্পনিক বেশি লাগছে। স্যার এই লোকটা আপনাদের মিথ্যে বলছে, আমি সত্যি বলছি। ইনফ্যাক্ট আপনারা তো জানেনও না যে কি হয়েছিল। এমন কি হয়েছে? স্যার রঞ্জন আমাকে টুল বক্স আর একটা কাপড় নিয়ে নিচে পার্কিং এ ডেকেছিল, আর ওখানেও আমাকে বললো যে ও একটা মেয়েকে খুন করে ফেলেছে। সেখানে আমরা লাশের টুকরো করে জলে ফেলে দিয়েছিলাম। স্যার প্লিজ আমায় বিশ্বাস করুন স্যার, একই রকম দেখতে একটা লোক এরকম করছে, আর না হলে সবাই মিলে চক্রান্ত করছে যেটাতে আমাকে ফাঁসানো হচ্ছে। এক মিনিট, এক সময়ের জন্য চুপ থাকুন, আর আপনি আপনার গাড়ির চাবিটা দিন এক্ষুনি, এই মুহূর্তে। আর এখান থেকে লিখে যাব। একবার এই এভিডেন্সগুলো ফরেন্সিক ল্যাবে যাক, তাহলেই আমরা জেনে যাব যে আপনাদের দুজনের মধ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই মেয়েটা কে? স্যার আমি কি জানি, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? যা কিছু জানার এর থেকে জানুন না। স্যার আমি এই মেয়েটাকে চিনি না, আমি জানি না একে। আমি একে মারিনি স্যার, আমি তো ওই সময় শুধু এই লোকটার হেল্প করছিলাম। আমি অনেক রাত অবধি অফিসে ছিলাম স্যার, আপনি চাইলে সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। চিনের নিচে দেখো, থুতির নিচে স্টিচেস আছে না, আর সেগুলো খুব বেশি পুরনো নয়, মনে হচ্ছে কিছুদিন আগেই ও আঘাত পেয়েছে। পুরবি কোনো না কোনো ক্লিনিক বা হসপিটালে স্টিচগুলো করা হয়েছিল, সেখান থেকে এই মেয়েটার ব্যাপারে জানা যেতে পারে। একটা কাজ করো ফেডরিক, পঙ্কজ, এই বডির টুকরোগুলো আছে না, এই সব কটা আমাদের ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর এদের দুজনকে আমাদের ব্যুরোতে নিয়ে চলো। স্যার এ বলছে যে কয়েকদিন ধরে ওরই মতো দেখতে কোনো লোক ওকে ফাঁসানোর চেষ্টা করছে। এর চেনাশোনা লোকরা ওই লোকটার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করছে, আর ওরা ভাবছে যে ও এই। হ্যাঁ স্যার, আমায় ফাঁসানো হচ্ছে স্যার, আর ওই চক্রান্তে এও রয়েছে স্যার। স্যার আপনিই বলুন, আমি যদি এসব করতাম তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? স্যার এখন অবধি আমি আপনাদের যা বলেছি সবকিছু প্রমাণ হয়েছে তো। লাশ তো পাওয়া গেল লেকে, আর ওর গাড়ির ডিকিতে রক্ত পেলেন তো। স্যার আপনি নিজেই বলুন, যখন এতটা সত্যি আমি বলেছি, তাহলে এখন মিথ্যে আমি কেন বলবো? আমাকে ফাঁসানোর জন্য স্যার, আমি বলছি স্যার এটা চক্রান্ত স্যার, আমাকে ফাঁসানোর জন্য। ব্যাস ব্যাস ব্যাস, কে কি কাজ করেছে আর করেনি সেটার খোঁজ আমরা করব। শুধু একটা কথা মনে রাখবেন, যে আমাদের সন্দেহ শুধু আপনাদের দুজনকে। বাট স্যার আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। আমি হতে পারে হয়তো আপনি খুন করেননি, কিন্তু লাশকে টুকরো টুকরো করে লেকে ফেলে দেওয়া এটাও কিন্তু বড় অপরাধ, বুঝেছেন আপনি? স্যার সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। এ তো খালি। কিন্তু স্যার আমি সত্যি কথা বলছি, আমায় বিশ্বাস করুন, আমি ছিলাম অফিসে। আমি বুঝতে পারছি না কেন আমায় দেখা যাচ্ছে না স্যার। মিস্টার রঞ্জন, আইন বিশ্বাসের ওপর চলে না, প্রমাণ চাই। আপনার অফিসের যে ফুটেজ সেটা সবার সামনে, আপনি ওখানে নেই, তার মানে এটাই হচ্ছে যে আপনার মিসেস যেটা বলছে সেটাই সত্যি। না না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি অফিসেই ছিলাম। আমি বুঝতে পারছি না যেটা কিভাবে হলো। হ্যাঁ, কিন্তু আপনার অফিস ফাঁকা দেখাচ্ছে কেন? স্যার রঞ্জন এই কোম্পানির সিইও, এই ফ্লোরে শুধু ওই থাকে, ও ছাড়া একজন পিয়নও আছে, সে সেদিনকে ছুটিতে ছিল। আচ্ছা, রঞ্জন বাবু ঠিক ওই দিনেই আপনার পিয়ন অ্যাবসেন্ট কেন? স্যার আমি সত্যি বলছি স্যার, আমি অফিসে ছিলাম। মিস্টার রঞ্জন, নিজেকে নিরপরাধী প্রমাণ করবার জন্য কোনো রকম প্রমাণ আপনার কাছে নেই, বুঝেছেন? আরে কুন্দন, ভালো হয়েছে তুই এসে গেছিস ভাই।
এরা বলছে যে আমি কারো খুন করেছি। আরে আমি কাউকে কিভাবে মারতে পারি বল না, বোঝা না ভাই। এ করতে পারে না স্যার। স্যার এর জীবনে একটা মাছি পর্যন্ত মারেনি। হ্যাঁ এটা ঠিক যে ও মাঝে মাঝে খুব রেগে যায়, রাগকে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ স্যার, অনেক দিন ধরে চিকিৎসা চলছে ওর, ওষুধপত্রও খান রঞ্জন দাদা, কিন্তু কখনো কখনো যদি ওষুধ খেতে ভুলে যায় তাহলে নিজেকে সামলাতে পারেন না। এই কথাটা তুমি আমাদের কেন বলনি? স্যার আমি ওই শুধু আপনাকে নয়, কাউকেই হয়তো বলেনি কথা। আমার ক্ষমতা চলতো তো তার এই বিয়েটা হতেই দিতাম না। আমি তো আমার মেয়ের কাছে হেরে বসে আছি। এই লোকটা তো একটা সাইকো সাইকো। এই রঞ্জন একজন মানসিক রোগী। এর পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এর মাথা তো সেটাই মনে রাখে যেটা ও মনে রাখতে চায়, বাকি সমস্ত কথা তো এ ভুলে যায়। হতেই পারে স্যার যে খুনটা এই করেছে আর ভুলে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি আগে অসুস্থ ছিলাম, কিন্তু তারপর আমি ঠিক হয়ে গেছিলাম। আপনি এরম কেন বলছেন? কুন্দন কুন্দন তুই বল, আমি সত্যি বলছি কিনা। বৌদি আপনি বলুন না। আরে তুমিই বলো না। আপনারা আমায় এভাবে কেন দেখছেন? আরে আমি সাইকো নই, আমি অসুস্থ নই, কোনো মানসিক রোগ নেই আমার, একদম ঠিক আছি আমি। আরে বলো না বলো না। বাস, অনেক হয়েছে। এটা তোমার বাড়ি নয়, ব্যুরো। এই নাটক এখানে চলবে না। একটা কাজ করো, পাশের ঘরে গিয়ে এনাদের বসাও। যান। ওই দিকটা যান যান। সমস্ত প্রমাণ ওই রঞ্জনের বিরুদ্ধে, আর তাছাড়াও ওর আচরণটা ঠিক নেই। কিন্তু বুঝে উঠতে পারছি না, জানি না কেন আবার এই ব্যাপারটা এড়িয়েও যেতে পারছি না। ও বারবার আমাদেরকে বলছে যে অফিসের সিসিটিভি ফুটেজটা চেক করুন। আমি অফিসে ছিলাম। এতটা জোর দিয়ে কেউ বলতে পারে না। আরও একটা ব্যাপার স্যার, ফোন ওই করেছিল। কোনো খুনি এরকম কেন করবে? আর স্যার ওই ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, হয়তো খুনটা করেছে আর তারপর ভুলে গেছে। এই রোগটাতে এরকমই হয় স্যার। হতে পারে, এটা হতেই পারে। একটা কাজ করি আমরা, এই যে সিসিটিভি ফুটেজ আছে না, এটাকে ল্যাবে পাঠাই, চেক করিয়ে দেখি এই ফুটেজটা কেউ কোনোভাবে এডিট করে চেঞ্জ করেছে কিনা। আর স্যার ওই একই রকম দেখতে ব্যাপারটা। ও এটা বলছে যে ওর বন্ধুরা ওর মতো দেখতে লোকটাকে দেখেছে, আর ওই লোকটা ওর বন্ধুগুলোকে চিনতেও পারেনি। চলো ওর বন্ধুদের সাথে কথা বলি, জিজ্ঞাসাবাদ করি, জেরা করি, তারপর দেখি ওদের কথায় কতটা সত্যি আছে। স্যার হতে পারে এই চৈতালি আর কুন্দন রঞ্জনের শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করছে, হয়তো তা নয়। আর এদিকে শায়লা, উনি তো চানই এই দোষটা রঞ্জনের ওপর আসুক, যাতে ওনার মেয়েকে আর এই বিয়েটা করতে না হয়। স্যার স্যার যে মেয়েটা মারা গেছে ওর ফটো হসপিটালের ক্লিনিকে পাঠিয়ে দিয়েছি। ওকে শনাক্ত করা হয়েছে। ওর নাম হলো অনামিকা। দুদিন আগেই ওখানে গেছিল ওর আঘাত দেখাতে। অনামিকা, অনামিকা, এই অনামিকার পুরো ফোন রেকর্ড চেক করো, খোঁজ নাও এ কোথায় থাকতো, কি করতো, এর সঙ্গে রঞ্জনের কি সম্পর্ক ছিল। স্যার অনামিকা হসপিটালে এই অ্যাড্রেসটাই দিয়েছিল। এবার কি করি? দেখা যাক, কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। একটু আশেপাশে দেখো কোনো প্রতিবেশী আছে কিনা। স্যার হ্যাঁ, এর নাম অঙ্কিত, অনামিকার প্রতিবেশী। হ্যালো স্যার, কি হয়েছে বলুন? অনামিকা ঠিক আছে তো? না, অনামিকার খুন হয়ে গেছে, আর আমরা সেই জন্যই এর তদন্ত করছি। আপনি ওর ব্যাপারে কিছু বলতে পারেন যার সাহায্যে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি? না স্যার, আমি ওর ব্যাপারে বেশি কিছু তো জানি না। হ্যাঁ, তবে এটুকু জানি যে ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আর এখন একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে? আচ্ছা, ওর কোনো বন্ধু কিংবা আত্মীয় যে এখানে ওর সঙ্গে থাকতো? ও তো এনারাই ছিল স্যার, এই কিছু মাস আগেই এখানে থাকতে এসেছিল। আমি তো ওর পরিবারের কাউকে দেখিনি। হ্যাঁ, ওর একটা বয়ফ্রেন্ড ছিল যার সাথে ও ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো।
ও ফোনে যার সঙ্গে কথা বলতো ও যে ওর বয়ফ্রেন্ড ছিল এটা আপনি কি করে জানলেন? স্যার আসলে আমি ওর কথাগুলো শুনেছিলাম। ও ব্যালকনিতে দাঁড়িয়ে ওর সাথে খুব জোরে জোরে কথা বলতো অনেকক্ষণ। আর ওদের কথা শুনে মনে হতো স্যার ওর বয়ফ্রেন্ড ভালো লোক নয়। ঝগড়া হতো খুব দুজনের। কথা শুনে মনে হতো নিজেদের মধ্যে মারপিটও করে। ইনফ্যাক্ট এই 2 দিন আগেই ওরা নিজেদের মধ্যে মারপিট করেছে। ওর মুখেতে সেলাইও পড়েছিল আর ওর চোখেও আঘাত লেগেছিল স্যার। আপনি দেখেছেন ওর বয়ফ্রেন্ডকে? আমি স্যার ওকে কখনো দেখিনি, কিন্তু ওর নামটা জানি স্যার। আচ্ছা, কি নাম কি ওর? রঞ্জন। রঞ্জন? স্যার, এই দেখুন, এই অনামিকার পাসপোর্টে এই বার্সেলোনার ভিসা লাগানো রয়েছে। বার্সেলোনা? এ কি স্পেনে যেতে চাইছিল নাকি? স্যার অনামিকা স্পেন থেকেই এসেছিল স্যার। আমি ওদের কথা শুনেছিলাম। স্যার ও বিরক্ত হয়ে গেছিল রঞ্জনের জন্য, সারা জীবনের জন্য স্পেন ফিরে যেতে চাইছিল। স্যার, আমার মনে হয় ওর খুন রঞ্জনই করেছে। ও চাইতো না যে ও স্পেনে চলে যাক। হ্যালো, স্যার অনামিকার ফোন রেকর্ডস পাওয়া গেছে। একটা নাম্বারে যেটাতে ও সবচেয়ে বেশি কথা বলতো সেটা রঞ্জনের কোম্পানির নামে রেজিস্টার্ড আছে। ও রঞ্জন, একটা কাজ করো, অনামিকার ফোনের শেষ লোকেশনটা কোথায় ছিল সেটা বার করো। অনামিকা কাল রাত্রেই আপনার হোটেলে ছিল? আই এম নট শিওর স্যার। ছিল না? আমার তো মনে হয় না। ঠিক আছে, আমাদের আপনার হোটেলের সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে। শিওর স্যার। এই তো অনামিকা। এটা কি ব্যাপার? ও ভেতরে গেল একটা হ্যান্ডব্যাগ নিয়ে আর বাইরে এলো একটা লাগেজ নিয়ে। আর সঙ্গে এই ছেলেটা কি? স্যার ও তো আমাদের বেল বয়। ওয়েল বয় কোথায় আছে এখন? কাল রাত্রে তুমি যখন ওই মেয়েটার লাগেজ নিয়ে বাইরে যাচ্ছিলে তখন ওর জন্য কেউ অপেক্ষা করছিল বাইরে? হ্যাঁ স্যার, একজন লোক তো ছিল, ওর জন্য ওয়েট করছিল। কে ছিল? লম্বা রোগা করে একজন ছিল। লম্বা রোগা করে? এ ছিল ওই লোকটা? স্যার মনে হচ্ছে তো এরকমই ছিল। দেখে তাই মনে হচ্ছিল মানে? স্যার ও দূরে দাঁড়িয়ে ছিল তাই আমি ঠিকমতো দেখতে পাইনি। ও, তার মানে এই রঞ্জন, ও আমাদের মিথ্যে কথা বলেছে। ও অনামিকাকে আগে থেকেই চিনতো আর শেষবার অনামিকা ওর সাথেই ছিল। রঞ্জন বলছে যে আপনারা ওকে আলাদা আলাদা জায়গাতে দেখেছিলেন, কিন্তু ও বলছে ও ওখানে ছিলই না। ব্যাপারটা কি বলুন তো? স্যার আমি একদিন কফি শপে কফি খাচ্ছিলাম, আমি দেখলাম যে রঞ্জন বাইরে কারোর সাথে কথা বলছে। রঞ্জন, রঞ্জন, এই রঞ্জন! স্যার আমি যখন ওকে ডাকলাম ও জানি না কেন আমার কথা না শুনে অন্যদিকে চলে গেল। রঞ্জন! কিন্তু স্যার যখন আমি এই ব্যাপারে ওর সঙ্গে কথা বললাম তখন ও বললো যে ওখানে ছিলই না। আমি জানি না ও কেন মিথ্যে কথা বললো। আর লীলা দেবী, ওকে আপনি কোথায় দেখেছিলেন? কান্দিওয়ালাতে একটা জুয়েলারি শপে। ওর সঙ্গে একটা মেয়েও ছিল। রঞ্জন, রঞ্জন! আচ্ছা, এই মেয়েটা ছিল কি? হ্যাঁ স্যার, এই মেয়েটাই ছিল। কিন্তু যখন ওর সঙ্গে আমি ফোনে কথা বললাম, বলতে শুরু করলো আমি তো ওখানে ছিলামই না। আর তোমার সঙ্গে কি এটাই ঘটেছে? হ্যাঁ স্যার, ও বাজারেতে আমার সামনে দিয়ে যাচ্ছিল। আমি ওকে হাত দেখালাম, হাই বললাম, মদন রে, কিন্তু ও সরাসরি আমায় ইগনোর করলো, অটোতে বসলো, চলে গেল। এদিকে দেখ ভাই, আমি রঞ্জন, রঞ্জন! ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এদের কথা শুনে মনে হচ্ছে রঞ্জন ইচ্ছে করে ওদের সামনে এসেছিল আর এরকম বিহেভিয়ার করেছে। কিন্তু অভিজিৎ, কি কারণ হতে পারে? এরকম ব্যবহার কেন রঞ্জন করেছিল? না 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 না, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে অভিজিৎ। যেখানে যেখানে এরা রঞ্জনকে দেখেছে না,
দেখি ওখানে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা। স্যার এখানে দেখুন। হ্যাঁ সালুকে, বস, কি পেলে? এই অস্ত্রের ওপর আর কাপড়ে যে রক্ত পাওয়া গেছে সেটা অনামিকারই। মনে হচ্ছে অঞ্জলি সত্যি বলেছে। এটার ব্যবহার অনামিকাকে খুন করার জন্য আর ওর লাশটাকে লুকানোর জন্য করা হয়েছে। আচ্ছা, রঞ্জনের বিরুদ্ধে কোনো প্রমাণ? হ্যাঁ স্যার, রঞ্জনের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। একটা তো এই টুল বক্সে, আর দ্বিতীয়টা গাড়ির ডিক্কিতে, যেখানে অনামিকার রক্তও পাওয়া গিয়েছিল। তার মানে রঞ্জন অঞ্জলির সঙ্গে ছিল। এটা তো খুব সহজ সরল প্রমাণ। অঞ্জলি সত্যি কথা বলা আর রঞ্জনকে খুনি প্রমাণ করা। কিন্তু বস, আরো অনেক কিছু পাওয়া গেছে। কি? স্যার, আমরা একটা বিশেষ ধরনের পলিমার আর সিলিকনের ট্রেসেসও পেয়েছি, যেটা সাধারণত অদ্ভুত ব্যাপার। সিলিকন আর পলিমার, এটা তো সত্যিই অদ্ভুত ব্যাপার। আরো একটা বিশেষ কথা দেখাচ্ছি, এসো। এই কেমিক্যাল, বস, এই বিশেষ কেমিক্যালটা আমরা সব জায়গায় পেয়েছি। কাপড়ে, টুল বক্সে, অস্ত্রের উপর, সব জায়গায়। আর এটা ছাড়া এই দেখো, এই কিছু সায়ানাইড, কিছুটা ক্লোরাইড, এইসব কেমিক্যাল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যতগুলো কেমিক্যাল আছে এই সিচুয়েশনে এখানে এগুলো থাকাই উচিত নয়। রঞ্জন, এই রঞ্জনের স্বাধীন থাকা চলবে না। রঞ্জনের একা থাকা খুবই বিপজ্জনক। প্রতিবেশীরা বলছে যে তুমি অনামিকার বয়ফ্রেন্ড। না স্যার, কিন্তু তুমি ওকে অনেক মারধরও করতে। না না, এটা একদম মিথ্যে স্যার, ভুল কথা এগুলো। লোকে আমার নামে বিভিন্ন কথা বলে বেড়ায়, কিন্তু সত্যিটা তো হলো যে আমি কোনো অনামিকাকে চিনি না। আচ্ছা, এই তোমার ক্রেডিট কার্ডের বিলস, এগুলো তো চেনো না? এই দেখো, এই অনামিকার বার্সেলোনার ফ্লাইটের টিকিট তোমার ক্রেডিট কার্ড থেকে কেনা হয়েছে। আর ও যে নাম্বারটায় ঘন্টার পর ঘন্টা কথা বলতো সেটা তোমার কোম্পানির নামে রেজিস্টার করা আছে। আর সব থেকে বড় কথা, তোমার গাড়ির ডিকিতে অনামিকার রক্তের ছাপ পাওয়া গেছে। আর তুমি কি মনে করছো যে আমরা এর ওর কথা শুনে তোমার উপর দোষ চাপাচ্ছি? এই সমস্ত প্রমাণই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে তুমি অনামিকাকে খুন করেছো। না স্যার, আমি কারোর খুনটুন করিনি। আর স্যার, এই ক্রেডিট কার্ড, স্যার আমার কাছে তো অনেক ক্রেডিট কার্ড আছে স্যার। আর স্যার, আমি আজ অব্দি আমার ক্রেডিট কার্ড দিয়ে কখনো বার্সেলোনার টিকিট বুক করিনি। তাহলে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো রঞ্জন। অনামিকা তোমার গার্লফ্রেন্ড ছিল আর তোমার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল, আর ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ওকে খুন করে দিলে। আর শুধু খুন করলে না, তার সাথে আমাকেও ফাঁসিয়ে দিলে। না, আমি এরম করিনি অঞ্জলি, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। বৌদি, মানছি যে সমস্ত প্রমাণ এটাই ইঙ্গিত করছে যে রঞ্জনী খুনটা করেছে, কিন্তু কিছু প্রমাণিত হয়নি এখনো। আপনারা প্লিজ আমাদের কাজ করতে দিন। দেখো রঞ্জন, তোমার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ তোমার কাছে নেই। আর খুনের সময় তুমি কোথায় ছিলে এর কোনো সাক্ষীও নেই। আর তোমার ওই অফিসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, ওর মধ্যে তুমি উধাও। অনামিকার হোটেলের বাইরে তোমার গাড়ির দাঁড়িয়ে থাকা, তোমার গাড়ির ডিকিতে অনামিকার রক্ত পাওয়া, ফোন রেকর্ড, ক্রেডিট কার্ড বিলস, তোমার বাঁচার আর কোনো রাস্তা নেই। এই একই রকম দেখতে অ্যাঙ্গেলটা একবার পরিষ্কার হয়ে যাক, তারপর তোমাকে অ্যারেস্ট না করার কোনো কারণ আমাদের কাছে থাকবে না। ততক্ষণের জন্য তুমি এখানে নিজের বাড়িতেই নজরবন্দি থাকবে, ফ্রেডির তত্ত্বাবধানে। আর আপনারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাদের মধ্যে কেউ এখান থেকে যাবেন না। ফ্রেডি, নজর রেখো। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি কিচ্ছু করিনি। পূরবী, তুমি কি বলছো তুমি খেয়াল করেছো? হ্যাঁ স্যার, স্যার ইমেজ ফরেন্সিক এক্সপার্টরা কনফার্ম করেছেন এই রঞ্জনের ফুটেজের সাথে এডিট করা হয়েছে। এই ফুটেজটায় কিছু আউট অফ ফোকাস ব্যাপার আছে, যেটা থেকে এটা প্রুফ হয় যে এখানে কেউ একজন ছিল, যেটাকে খুবই ভালোভাবে ডিলিট করা হয়েছে। অন্য আর কেউ নয়, ও রঞ্জনই হবে। তার মানে ওর এই একই রকম দেখতে গল্পটা সত্যি। অনামিকার খুনের সময় ও অফিসেই ছিল। তাহলে ওর খুন কি করে করবে? একটাই লোক একই সময়ে দু জায়গায় কি করে হতে পারে? স্যার, সেই সব সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি যেখানে রঞ্জনের বন্ধুরা রঞ্জনকে দেখেছিল। কফি শপ, জুয়েলারি শপ আর মার্কেটে। দরজা খোলো, বাইরে বেরোতে দাও। আরে কেন আমাকে আটকে রেখেছো? খোলো, আমি বলছি খুলে দাও। এটা কি হচ্ছে? ওর আবার আগের মতো অবস্থায় নেই তো? খোলো। সে কি? তাহলে তো ওনাকে কাবুতে আনার নিশ্চয়ই কোনো উপায় থাকবে। শুধু একটাই ওষুধ আছে, ঘুমের ইনজেকশন। খোলো, আমি বলছি দরজাটা খোলো। আরে এইভাবে কেউ কাউকে
আমার তো খুব ভয় লাগছে। মাথা খারাপ হয়ে গেলে আবার কিছু করে নেবে না তো? সব এক একটা রত্ন এখানে, আমি দেখছি। আরে কেন আটকে রেখেছো আমায়? এই রঞ্জন, এই রঞ্জন, রঞ্জন দাঁড়াও বলছি। মা মা মা, আস্তে আস্তে আস্তে। ও মাই গড, এইটা কি করে হলো? আমি ডাক্তারের খবর দিচ্ছি। হ্যাঁ, তুমি ঠিক আছো তো মা? ও মাই গড, কি করে লাগলো তোমার? স্যার এটা কফি শপের ফুটেজ। স্যার এবার জুয়েলারি শপ। এত সঙ্গে অনামিকাও ছিল। এখনো পর্যন্ত সবকিছু তো নর্মালি লাগছে। স্যার এবার মার্কেট প্লেস। পঙ্কজ, একটু রিওয়াইন্ড করো। হ্যাঁ, আগে ওই রঞ্জনকে জুম করো। এই দেখো, এর হাঁটা চলা একটু আলাদা। ও অন্য ধরনের জুতো পরে রয়েছে। কিন্তু এটা কি? দয়া ওয়াকিং বুট পরেছে, ওয়াকিং বুট। যার পায়ের হাড়ে কোনো প্রবলেম থাকে না, সে ওই ওয়াকিং বুট পরে। কিন্তু রঞ্জনের পা তো একদমই ঠিকঠাক আছে। সেটাই তো, এটা তো হতেই পারে না। তাহলে ও কি? হ্যাঁ শালুকে বলো, কি এখনই? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। শালুকে ফরেন্সিক ল্যাবে ডেকেছে, এখনই যেতে হবে। চলো। হ্যাঁ ফেডরিক বলো, কি বললে তুমি? ঠিক আছে, হ্যাঁ ওখানেই থেকেও। ফ্রেডরিক বলছিল রঞ্জন পালিয়ে গেছে শায়লার উপর আঘাত করে। কিন্তু ফ্রেডি তো ছিল ওখানে। সেটাই তো। একটা কাজ করো দা, তুমি আর পঙ্কজ ওখানে চলে যাও, আমরা ফরেন্সিক ল্যাবে যাচ্ছি। আচ্ছা শালুকে, তুমি রঞ্জনকে গ্রেপ্তার করতে বারণ করেছিলে, ব্যাস ও তো ওদেরকে আঘাত করে পালিয়ে গেছে। আর তুমি এখানে এসব কি করছো? এখানে এখানে এরকম মিউজিয়াম সাজিয়েছো কেন? মিউজিয়াম নয় বস, তাহলে? এটা হচ্ছে সেই ধাঁধাটার জবাব যেটা আমরা সলভ করতে পারিনি। হ্যাঁ, রঞ্জন পালিয়ে যাওয়াতে আমার খুব আফসোস হয়েছে, কিন্তু আই এম শিওর তোমরা ওকে ঠিক ধরে ফেলবে। তোমাদের মনে আছে ওই যে কেমিক্যালটা আমরা ক্রাইম স্পটে পেয়েছিলাম? তো তার সঙ্গে ওর কি সম্পর্ক? সেটা আমি আপনাদেরকে বলছি। আপনি কে? এ হচ্ছে জগৎ। এক মিনিট, সবকিছু বুঝতে পারবে বস। বেহুল, হাই স্যার। এবার এর সঙ্গে আবার এই কেসের কি সম্পর্ক? আপনারা ওর সাথে একটু মন দিয়ে কথা বলুন, দেখুন সবকিছু জানতে পারবেন। এটা বলুন তো যে আপনি কে, আর এই কেসের সঙ্গে আপনার কি সম্পর্ক? এক মিনিট। এনার চোখগুলো দেখে তো কেমন যেন একটা মনে হচ্ছে। শুধু চোখই নয়, এনার তো পুরো মুখের মধ্যেই কিছু গোলমাল আছে অভিজিৎ, ফেসের ওপরে গোলমাল আছে। ও থ্যাংক ইউ বেহুল। এটা কি? আমি বলছি বস, ওই কেমিক্যালস যেটা ক্রাইম স্পটে পাওয়া গেছিল, আসলে ওই কেমিক্যালটা এই ধরনের মাস্ক আর নকল রক্ত তৈরি করতে কাজে লাগে। বিশেষ করে এই সিলিকন মাস্ক, যেটা ওই সিনেমাতে ব্যবহার হয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে চোখের পাতা থাকে না, আর চোখের জন্য এখানে গর্ত একটা থাকে আসল মুখের মতো, যাতে যে এটা পড়বে তার আসল চোখটা এই গর্ত থেকে বেরিয়ে এসে যাতেও দেখতে পায়। আর স্যার, এটাকে বানানো কিন্তু অত সহজ নয়। হাই কোয়ালিটির সিলিকন আর
পারদর্শী লোকই এটা বানাতে পারে। লেটেস্ট টেকনিকের জন্য স্যার এটা যে পড়বে তার যে মুখের ভাব সেটাই মাস্কে ফুটে উঠবে। এর থেকে তো একটা কথা পরিষ্কার, অভিজিৎ, কেউ রঞ্জনের মতো দেখতে হুবহু একটা মুখোশ বানিয়েছে, একটা মাস্ক বানিয়েছে। রঞ্জনের মতো হাইটের কেউ ওরই মুখের মতো কোনো মাস্ক বানিয়েছিল আর লোকেদের বোকা বানাচ্ছিল। হ্যাঁ, আর সেই জন্যই সবাইকেও দূর থেকে দেখা দিয়েছিল, কারণ যদি কাছে আসতো তাহলে সবাই বুঝে যেত ও কোনো মাস্ক পরে আছে। আর স্যার অঞ্জলি, ও তোর সাথেই ছিল, ওর সাথে কথাও হয়েছে, ওর সাথে লাশটা লুকোনোর চেষ্টা করেছে। ওর মুখে রক্তও লেগেছিল আর ওখানে লাশগুলোকে কাটছিল আর লুকিয়ে রাখার চেষ্টাও করেছিল, তাই হয়তো তাড়াহুড়োতে কোনো খেয়ালই করেনি। আর তাছাড়াও এই যে একই রকম দেখতে না, নিশ্চয়ই ওর পায়ের হাড়ে কোনো প্রবলেম ছিল, তাই ও ওয়াকিং বুট পরেছিল। আর এই মাস্ক তৈরি করাও এত সহজ নয়। স্যার এই মাস্ক ফিল্ম প্রজেক্টেই কাজে লাগে। ও হ্যাঁ, তবে এটুকু জানি যে ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আর এখন একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। স্যার দয়া বলছিল যে অনামিকা ও নাকি কোনো ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। ওর পক্ষে এগুলো করা তো খুবই সহজ। তার মানে ও রঞ্জনের গার্লফ্রেন্ড ছিল না, ওকে নিজেরই খুনে ফাঁসানোর চেষ্টা করেছিল। সেই জন্যই ও বেল বয়কে গাড়ি অব্দি নিয়ে গিয়েছিল। স্যার নিজের প্রতিবেশীর সামনে রঞ্জনের সাথে ফোনে কথা বলার নাটক করেছিল। মানলাম অভিজিৎ, আমি মানলাম, কিন্তু কেউ নিজের মৃত্যুর ষড়যন্ত্র নিজে কেন করবে? মানে আমি বলতে চাইছি, অনামিকা তার নিজের মৃত্যু কেন নিজে ডেকে আনবে? না 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 না, কিছু তো একটা গোলমাল আছেই। কেউ তো একজন আছে যে অনামিকাকে শিখণ্ডি খাড়া করেছে, আর সেই পুরো কেসটার মাস্টার মাইন্ড, বুঝেছো? আপনাদের মাথা খারাপ আছে? ফ্রেডি ইনজেকশন নেওয়ার জন্য ভেতরে গেছে আর তোমরা ওই লোকটাকে ছেড়ে দিলে। আমরা তোকে পালাতে দিইনি, আমরা কি দরজা খোলার কি দরকার ছিল? ওই লোকটা যে মানসিক অবস্থা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, কে জানে কার সাথে কি করে দেবে। শায়লা দেবীর ওপর হামলা করেই দিয়েছে। স্যার একটা কথা বুঝতে পারলাম না, ওরা তোমাদের দুজনের সামনে থেকে পালালো আর তোমরা ধরতে পারলে না ওদের? স্যার আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আর সব কিছু এত তাড়াতাড়ি হলো। স্যার আমরা যদি মাঝখানে আসতাম তাহলে আমাদের উপরও তো হামলা করতে পারতো না স্যার। হ্যাঁ, যেমন ভাবে আন্টিকে হামলা করেছিল আমাদেরও করতে তাহলে। হ্যাঁ, এক মিনিট, শায়লা দেবীর ওপর হামলা? কিন্তু কিভাবে? ওর কাছে অস্ত্র কি করে এলো? এখানে তো কোনো অস্ত্র ছিল না, আমরা সমস্ত অস্ত্র সরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, শুধু ঘরে কেন, কিচেনেও সবজি কাটার কোনো ছুরি পর্যন্ত নেই। স্যার এ হলো আমাদের প্রোডাকশন হাউসের মেকআপ আর্টিস্ট, আর স্যার এ মাস্ক বানাতেও এক্সপার্ট। তুমি অনামিকার জন্য মাস্ক বানিয়েছিলে, তাই না? বানিয়েছিলে কি না? হ্যাঁ স্যার, উনি আমাকে টাকা দিয়েছিলেন, আর এটা তো আমার কাজই স্যার। তাহলে এটাও বলে ফেলো যে কাজটা কার জন্য করেছিল, এই মাস্কটা কার পরার কথা ছিল। বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় নেই আমাদের। আর হ্যাঁ, যার মুখের তুমি মাস্ক বানাও তার মাপ নেওয়ার দরকার আছে, ম্যাপিং করার দরকার আছে। হ্যাঁ স্যার। কার জন্য বানিয়েছিল ওই মাস্ক? কে তুমি? হ্যাঁ, কে তুমি? কি চাও? কেন আমাকে বেঁধে রেখেছো? আমার তো মনে হয়েছিল আমাকে দেখে তুমি খুব খুশি হবে, কারণ আমিই তো হচ্ছি সে যাকে তুমি খুঁজে চলেছ। তোমারই আর এক রূপ। রূপ? কিন্তু তোমার মুখ তো আমার সাথে মেলে না। কারণ এটাই, আমি তোমার মতন মুখের মাস্ক পরে নেই এখন, নাহলে তুমি আমাকে চিনতে পারতে না যে আসল তুমি না আমি। আর একটা কথা, আমি তোমার আওয়াজে কথাও বলতে পারি। কিন্তু তুমি এমন কেন করছো? যাতে অনামিকার খুনের জন্য তোমার জেল হয়ে যায়। কিন্তু আমার তোমার সাথে কি শত্রুতা? আমি তো তোমাকে চিনি অবধি না। ওসব জেনে তুমি কি করবে? এখন তো শুধু এইটুকুনি জেনে রাখো যে আমার এত পরিশ্রমে সিআইডির লোকেরা জল ঢেলে দিয়েছে, আর আমার কাছে শুধুমাত্র এখন একটাই রাস্তা বাকি আছে, যে তোমাকে আমি মেরে ফেলবো। না!
সিআইডি, তোমরা এখানে কি করে? তোমাকে ফলো করতে করতে এখানে পৌঁছেছি। ওই মেকআপ ম্যান সবকিছু বলে দিয়েছে তোমার ব্যাপারে। খুব ভুল করেছো তোমরা এখানে এসে। রঞ্জনকে তো আমি কিছুতেই ছাড়তে পারবো না, কারণ আমি ওকে মারবার জন্য কন্ট্যাক্ট নিয়েছি। কিন্তু এখন তোমরা ওর সঙ্গে মরবে। তোকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল? হ্যাঁ, কে দিয়েছিল? অনামিকা মারা যাওয়ার পরেও তোমাদের প্ল্যান চালু আছে। কে মাস্টার মাইন্ড? আমায় ক্ষমা করে দাও মা। তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কখনো ভাবতেও পারেনি যে ও এসব করতে পারে। রঞ্জন কোথায়? ওকে পেলেন না আপনারা? পাওয়া গেছে রঞ্জনকে। আপনারা সবাই এটা জেনে হয়তো অবাক হবেন যে রঞ্জন নির্দোষ। এটা আপনারা কি বলছেন? খুন রঞ্জনই করেছে? একদম না, রঞ্জন খুন করেনি। খুন করেছে আপনাদের মধ্যেই কেউ একজন। আমরা? কিন্তু আপনি তো জানেন যে এদের সবার উপস্থিতিতেই রঞ্জন আমাকে আঘাত করেছে। কি করে করলো? মানে কোন জিনিস দিয়ে আপনার উপর আক্রমণ করেছিল? আমি বলেছিলাম না যে ও ছুরি দিয়ে আমাকে আঘাত করেছিল। কিন্তু ছুরি তো ছিল না ঘরে, আমরা সমস্ত অস্ত্র সরিয়ে দিয়েছিলাম আগে থেকে। আপনার এই আঘাত ছুরি দিয়ে নয়, বরং নেইল ফাইল, নখ কাটার জন্য যেটা ব্যবহার করা হয়, আপনার এই আঘাত সেটা থেকে লেগেছে। মনে হচ্ছে উনি এখনো কনফিউজড। কোনো ব্যাপার নয়, ওনাকে আমরা সাহায্য করছি। ফ্রেডি, শাইলা ম্যাডাম, আমরা জানতে পেরে গেছিলাম অনামিকার প্রতিবেশী অঙ্কিত এসবের সঙ্গে যুক্ত। তো এই জন্য আপনি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যাতে আমার কিডন্যাপ করে আপনি আমাকে খুন করতে পারেন। মা, তুমি এই খবরদার, খবরদার যদি আমাকে মা বলে ডেকেছিস তো। মা শব্দের অর্থ কি হয় তোমরা দুজন জানো? স্যার, এ আমার অনিচ্ছা সত্ত্বেও রঞ্জনের সাথে বিয়ে করলো আর আমার সাথে সব সম্পর্ক চিরদিনের মতন ত্যাগ করলো। আর আজ এরা আমার সম্পত্তির অধিকার চাইতে শুরু করেছে। এই সব এই রঞ্জনের কাজ। এই উস্কেছে আমার মেয়েকে, আমার একমাত্র সন্তান, নিজের স্বামীর সঙ্গে মিলে ধীরে ধীরে আমাকে বিষ দিয়ে মারতে শুরু করলো। দুভোটা তাড়াতাড়ি করো অঞ্জলি, এটা নিয়ে গিয়ে মায়ের ঘরে রেখে দাও, যাও। কিন্তু আপনি অনামিকার খুন করলেন কেন? ওর কোনো দোষ ছিল না, কিন্তু আমার কাউকে তো একটা দরকার ছিল এই সব কিছু করার জন্য। কিন্তু আমি এদের দুজনকে শাস্তি দিতে চেয়েছিলাম যে রঞ্জনের ফাঁসি হয়ে যাক আর অঞ্জলির সারা জীবনের মতো জেল। শায়লা দেবী, এদের প্রতি আপনার ঘৃণা আপনাকেও এদেরই মতন অপরাধী বানিয়েছে। এদের দুজনের তো শাস্তি হবেই, আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে বলে। কিন্তু আপনারও